খুব সহজে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আয় দায় চিনতে পারলে কে ঠকায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয় হলো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে খতিয়ান কিভাবে, খতিয়ান কি এবং খতিয়ান কিভাবে তৈরি করতে হয়। এক কথায়, সহজ কথায় বলতে গেলে, আমরা খতিয়ান হলো আমাদের এক কথায় লাভ ক্ষতি একটা প্রতিষ্ঠানের নির্ণয় করার মেন প্রকৃত মাধ্যম হলো খতিয়ান। এই জন্য খতিয়ানকে হিসাবে পাকা বই বলা হয়। আমরা খতিয়ান করতে গেলে অবশ্যই আমাদের সাধারণ জাবেদার প্রয়োজন হয়। সাধারণ জাবেদা না ছাড়া আমরা খতিয়ান করতে একটু সমস্যার সম্মুখীন হব, কিন্তু আমরা যদি জাবেদাটা করে নিই অবশ্যই খতিয়ান করতে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হব না। তাই আমরা আজকের আলোচনার বিষয় যে খতিয়ান যে অধ্যায়টা, ওই অধ্যায় থেকে উদাহরণ 1 এর আমরা প্রথম সৃজনশীল আকারে জাবেদাটা করে নেব। জাবেদা থেকে আমরা খতিয়ান তৈরি করব। তাহলে চলো আমাদের ক্লাসটা শুরু করা যাক। খতিয়ান আমরা করব কি, আজকে জাবেদা করবো। আমরা জাবেদার বইয়ের প্রশ্ন থেকে আমরা অ্যান্সার করার চেষ্টা করবো। যেহেতু আমরা জাবেদা করবো, জাবেদার আমরা ঘর কেটে নিই। ডেবিট ক্রেডিট খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, তারিখ বিবরণ। আমরা লিখি তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। এটা কি জাবেদা। বইয়ের পৃষ্ঠা নম্বর 85 পৃষ্ঠায় আছে, নবম দশম শ্রেণী 85 পৃষ্ঠায়, এটা আছে 85 পৃষ্ঠায়। তাহলে আমরা শুরু করি। প্রথম আমাদের 1 তারিখে কি বলছে, প্রথম আমরা যেহেতু খতিয়ান তৈরি করবো, আমরা জাবেদাটা সাধারণ জাবেদা করে নিলে আমাদের খতিয়ানটা করতে একদম সহজ হবে। খতিয়ান একদম দেখে জাবেদা দেখে করলে খতিয়ান একদম সহজ। যে আমরা প্রথম জাবেদা গুলো প্রশ্ন আমাদের এই সৃজনশীল অঙ্কটা জাবেদাটা করে নেবো, তারপর আমরা খতিয়ান তৈরি করবো। তাহলে শুরু করলে প্রথমে কি বলছে, 2017 সালের মার্চের 1 তারিখে জনাব শাইন নগদ 1 লাখ টাকা নিয়ে শাইন ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে। উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন সমূহ ছিল নিম্নরূপ দেওয়া হয়েছে। তাহলে প্রথমে কি বলছে, যেহেতু মার্চের 1 তারিখে ব্যবসা শুরু করেছে, 2017 সালের মার্চের 1 তারিখ ব্যবসা শুরু করেছে। কি ব্যবসা শুরু করেছে, কত টাকা নিয়েছে, নগদ টাকা নিয়েছে, কত, 1 লাখ টাকা। ব্যবসায় ছাড় কিছু নিয়েছে, তাই আমরা যেহেতু নগদ টাকা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট। মালিক ছাড় কিছু নিয়ে তাই মূলধন, মালিক ছাড় কিছু নেয় তাই উত্তোলন, মূলধন হিসাব ক্রেডিট। আমরা জাবেদার গত ক্লাসে জাবেদা নিয়ে আলোচনা করা আছে, জাবেদার সহজ সূত্রে জাবেদা দেওয়া আছে। যারা আমাদের ওই ক্লাসগুলো মিস করেছে অবশ্যই তারা জাবেদা চ্যাপ্টারটা দেখে আসবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে। তারপরে বলছে 2 তারিখে বলছে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। আমি জাবেদার উপরে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ জাবেদা আমার যেহেতু ক্লাস আগে করানো হয়েছে, জাবেদাগুলো সহজে সংক্ষেপে জাবেদা করে যাচ্ছি। যেহেতু আসবাবপত্র ক্রয় করা হয়েছে, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। নগদ যেহেতু ক্রয় করা হয়েছে কোনো কিছু উল্লেখ, তাহলে নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা চলে গেছে 20,000 টাকা। তারপর তারিখে বলছে 3 মার্চ পূর্ণ বাকিতে পূর্ণ ক্রয় করলে কি হয়, 3 মার্চ যেহেতু বাকিতে পূর্ণ ক্রয় করেছে, ক্রয় করলে সবসময় ক্রয় কোন বাচক হিসাব, নামিক হিসাবে ব্যয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট। যেহেতু বাকিতে ক্রয় করেছে, তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট। কয় টাকা, বাকিতে পূর্ণ ক্রয় 30,000 টাকা, 30,000 টাকা। তারপরে বলছে 5 মার্চ পূর্ণ বিক্রয় 25,000 টাকা। মার্চ মাসের 5 তারিখ পূর্ণ বিক্রয় করলে কি হয়, আয় হয়। যেহেতু কোনো কিছু উল্লেখ নেই, তাহলে নগদে বিক্রয় করেছে, নগদ টাকা প্রতিষ্ঠান হয়েছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 25,000 টাকা।
তারপরে বলছে 8 মার্চ বহি ফেরত 2000 টাকা। বহি ফেরত আর আন্ত ফেরত এই দুটোর ভিতরে পার্থক্য আমরা অন্য একটা ক্লাসে এনে আলোচনা করব। যেহেতু এখানে আমাদের যে ফেরতটা আছে এটা হলো আমাদের বহি ফেরতকে আমরা বলা হয় যে ক্রয়ের সাথে সম্পর্কিত। তাহলে আমরা যখন পূর্ণ ক্রয় করলাম কিসের মাধ্যমে ক্রয় করলাম, যেহেতু বাকিতে ক্রয় করলাম, যদি আমরা এখানে বাকিতে ক্রয় না করতাম তাহলে আমাদের এই যেহেতু আমরা বাকিতে ক্রয় করেছি তাহলে আমাদের এখানে জাবেদায় আসবে বিধি পাওনাদার আর ক্রয় ফেরত। যদি আমরা বাকিতে না হয় নগদে ক্রয় করতাম তাহলে এখানে আমাদের ক্রয় হিসাব আসতো, ক্রয় হিসাব তখন ক্রেডিট হতো। তাহলে এখানে কি দেখাচ্ছে পাওনাদার, পাওনাদার হিসাব ডেবিট। আর যেহেতু কি করেছে 2000 টাকা পূর্ণ ফেরত হয়েছে, কোথা থেকে ফেরত হয়েছে, যেহেতু বহি ফেরত, তাহলে এটা আমরা বহি ফেরত হিসাব ক্রেডিট 2000 টাকা। তারপরে বলছে 12 তারিখে বলছে পাওনাদারের পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। 12 তারিখে বলছে পাওনাদারকে কত টাকা পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। তাহলে পাওনাদারকে যেহেতু পরিশোধ করা হয় তাহলে পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট। যেহেতু টাকা চলে গেছে আমাদের নগদ থেকে তাহলে নগদান হিসাব ক্রেডিট। যারা জাবেদার সূত্র দেখে আসেনি তারা অবশ্যই সূত্র না দেখলে কিন্তু আমাদের জাবেদা বুঝতে পারবো না সহজে আমরা কিভাবে জাবেদা করছে। 10,000 টাকা, 10,000 টাকা। তারপরে বলছে 18 তারিখে বলছে ব্যাংক হিসাব খোলা হলো 15,000 টাকা। ব্যাংক হিসাব খোলা হলো 15,000 টাকা। তাহলে যেহেতু ব্যাংক হিসাব খোলা হয়েছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকে টাকা জমা রাখা হয়েছে, নগদ টাকা যেহেতু জমা রাখা হয়েছে নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা, 15,000 টাকা। তারপরে বলছে শফিকের নিকট হতে পূর্ণ বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 22 মার্চ পূর্ণ বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। তাহলে বলছে পূর্ণ বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, তাহলে পূর্ণ বিক্রয় বাবদ চেক পাইছি, চেক প্রাপ্তি ব্যাংকের সামিল, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু আমরা চেক পাইছি 8,000 টাকা। তাহলে শফিকের নিকট চেক মারফত ক্রয়, এখানে আমরা অনেকে ভুল করি যে চেকের মাধ্যমে ক্রয় করে যেটা নগদ হবে না ব্যাংক হবে, নগদ হবে না ব্যাংক হবে। চেক থাকলে আমরা এক কথায় আমাদের এখনকার অনুযায়ী চেক থাকলে সরাসরি ব্যাংক হিসাবে আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে 25 তারিখ শফিকের নিকট হতে চেক মারফত ক্রয়, চেকের মাধ্যমে ক্রয় করেছি, ক্রয় হিসাব ডেবিট, টাকা চলে গেছে ব্যাংকের থেকে, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কয় টাকা? 6,000 টাকা। আমরা এরপর আর জাবেদা করছি না, এই উদাহরণ থেকে আমরা যে জাবেদা কটা করলাম এই জাবেদা থেকে আমাদের এই জাবেদা থেকে আমরা অবশ্যই যে জাবেদাগুলো করলাম আমরা এই জাবেদার মধ্য থেকে আমরা খতিয়ান তৈরি করব। তাহলে আমরা আজকে যেহেতু প্রথম আমরা খতিয়ান অঙ্ক করছি, গত ক্লাসে আমি বলছিলাম খতিয়ানের প্রথম পর্ব, আজকে খতিয়ানের অঙ্কের দ্বিতীয় পর্ব। আজকে আমরা শুধুমাত্র করাবো টি ছকে, আমরা আগামী ক্লাসে চলমান জের ছকে করাবো। যেহেতু আমরা আজকে টি ছকে করাবো আমরা 2টা অথবা 3টা উদাহরণ দিয়ে দেখাবো যে কীভাবে আমরা খতিয়ান তৈরি করতে হয়। তাহলে প্রথমে আমরা নগদান হিসাবে একটা খতিয়ান তৈরি করব। তাহলে চলুন আমরা দেখি নগদান হিসাবে খতিয়ান কীভাবে করতে হয়। প্রথম আমরা খতিয়ান তাহলে যেহেতু নগদান হিসাবে আমরা খতিয়ান করবো তাহলে আমরা আগে খতিয়ানের ঘরটা কেটে নিই। আমরা কিসে করবো? টি ছকে। আজকে আমরা তৈরি করবো টি ছকে। আমরা আগামী ক্লাসে আমরা অবশ্যই চলমান জের ছকে করবো। যদি অঙ্কে আমাদের এরকম উল্লেখ থাকে যে টি ছকে করো তাহলে আমরা টি ছকে করবো, যদি চলমান জেরে উল্লেখ থাকে তাহলে চলমান জেরে করবো। যদি কোনো কিছু উল্লেখ না থাকে আমাদের ইচ্ছা, আমরা দুইটাই আমরা করাবো। যদি যার যেটা পছন্দ হবে, অর্থাৎ যার যেটা দিক থেকে সুবিধা হয়, যে যার টি ছকের সুবিধা বুঝতে সুবিধা হবে সে টি ছকে করবে, যার
চলমান জায়গায় বুঝতে সুবিধা হবে সে চলমান জায়গায় করবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথম টি ছক বলতে ঘরটা আমাদের সবসময় টি ছক টির মতো হয়। তাহলে আমরা টি ছকে যেহেতু করবো, আমরা কি হিসাব করবো? নগদান হিসাব। তাহলে উপরে আমরা নগদান হিসাব লিখে নিই। ওই জাবেদা থেকে আমরা খতিয়ান তৈরি করছি। টি ছক বলতে যে আমরা একে টি ছক বলি, দুই ভাগে ভাগ করাকে আমরা টি ছক বলা হয়। তাহলে এর পাশে আমরা তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, দুই ভাগে ভাগ হয়ে গেল। টাকা, জাবেদা পৃষ্ঠা, বিবরণ, তারিখ। সেম ও পাশে যে ঘর, এ পাশে সে ঘর হবে চারটে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আমাদের বুঝতে সুবিধার্থে এই সাইডকে আমরা ডেবিট ধরবো, এই সাইডকে ক্রেডিট ধরে সবসময় অঙ্ক করবো। তাহলে আমরা কি হিসাব করছি? নগদান হিসাব। মানে সবসময় আমরা খতিয়ান করার সময় সেই হিসাবটা তৈরি করবো, সেই হিসেবের কোনো নাম আমাদের খতিয়ানের ভিতরে উল্লেখ থাকবে না। যেহেতু নগদান হিসাব খতিয়ান তৈরি করছি, তাহলে নগদান হিসাবের কোনো এই নগদান বলে কোনো এন্ট্রি আমাদের খতিয়ানের ভিতরে পোস্টিং হবে না। কিন্তু নগদান যেখানে আছে সেইখানে ওর বিপরীতে যে এন্ট্রিটা আছে, যদি নগদান ডেবিট সাইডে থাকে তাহলে ডেবিট সাইডের ঘরে নগদানের বিপরীতে কি আছে? যদি মূলধন থাকে তাহলে মূলধন আমরা সেই ডেবিট সাইডে লিখবো। তাহলে চলো আমরা দেখি কীভাবে অঙ্কটা কীভাবে করি। তাহলে প্রথমে বলছে নগদান হিসাব আমরা তৈরি করছি। তাহলে প্রথম আমাদের 1 তারিখে আমরা প্রত্যেকটা জাবেদা দেখবো যে এর ভিতরে নগদ কোথায় আছে। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে প্রথমে আমরা কিন্তু পাইছি নগদ আছে। যেহেতু আমরা করছি নগদান হিসাব, এই অঙ্কটার ভিতরে নগদ কোথায় কোথায় আছে। যেহেতু আমরা করছি নগদান হিসাব, তাহলে রয়েছে কি? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে অবশ্যই তাহলে নগদান কোন পাশে আছে? ডেবিট পাশে। আমরা ডেবিট সাইডে চলে আসবো। লেখো 2017 সাল মার্চের 1 তারিখ। কি বলছে? নগদান হিসাব ডেবিট, 1 লাখ টাকা মূলধন ক্রেডিট। আমি কিন্তু এর আগেই বলেছি যেই পাশে নগদান থাকবে আমরা সেই পাশেই লিখবো। যদি নগদান ডেবিট সাইড থাকে অবশ্যই ডেবিট সাইড লিখবো, কিন্তু নাম লিখবো বিপরীত। তাহলে কি লিখবো? মূলধন হিসাব। আমরা খতিয়ান একদম আমাদের পানির মতো, শুধু আমরা একটু বুঝতে পারলে জাবেদা করে নিলে অবশ্যই পানির মতো লাগবে। তাহলে এটা কিন্তু এন্ট্রিটা পোস্টিং হয়ে গেল। তারপরে আমরা দেখি আর নগদান কোথায় আছে। তাহলে 2 তারিখে কি আছে? মার্চের 2 তারিখ বলছে আড়াপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জাবেদা যদি আমাদের সামনে থেকে খতিয়ান করতে কোনো সমস্যা নেই। তাহলে আসবাবপত্র কোথায় আছে? ডেবিট সাইডে। কিন্তু আমি করছি কি? নগদান হিসাব। যখন আসবাবপত্র করবো তখন আসবাবপত্র সাইডে। আমরা যেহেতু নগদান হিসাব করছি, তাহলে নগদ কোন সাইডে আছে? ক্রেডিট সাইডে। ওর বিপরীত সাইডে কি আছে? তাহলে এবার আমরা কোথায় আসবো? যেহেতু নগদ ক্রেডিট সাইডে আছে, তাহলে ওর বিপরীত সাইডে কি আছে? ডেবিট। আসবাবপত্র আছে ডেবিটই। তাহলে আমরা নগদ যেহেতু আমরা ক্রেডিট সাইডে, তাহলে চলে যাবো ক্রেডিট সাইডে। মার্চের 2 তারিখ নগদান ক্রেডিট আছে, এই জন্য আমরা ক্রেডিট সাইড উল্লেখ করি কিন্তু নিছি। আসবাবপত্র হিসাব 20,000 টাকা। আমাদের ক্লাসটা হয়তো লং হবে, কিন্তু কেউ না দেখলে, টেনে দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না আমাদের ক্লাসটা। তারপরে আমাদের বলা হচ্ছে 3 মার্চ কি আছে? কুড়া হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যেহেতু এখানে নগদান নাই, এই এন্ট্রিটা আমরা পোস্টিং হবে না। তারপরে কি বলছে? 5 তারিখে বলছে নগদান হিসাব ডেবিট। আমাদের নগদ কোথায় আছে? 5 তারিখে। নগদ যেহেতু আমাদের নগদান 5 তারিখে ডেবিট সাইডে আছে, তাহলে আমরা ডেবিট সাইডে চলে আসবো। ওর বিপরীতে কি আছে? বিক্রয় হিসাব। মার্চের 5 তারিখ বিক্রয় হিসাব। কয় টাকা বিক্রয় করেছি? 25,000 টাকা। ক্লিয়ার কিনা? তারপরে আমরা তারপরের এন্ট্রিটা দেখি। 8 তারিখে বলছে পাওনাদারের হিসাব ডেবিট, বহি ফেরত ক্রেডিট। তাহলে এটা আমাদের যেহেতু নগদান নেই সেহেতু আসবে না। 12 তারিখে আছে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান যেহেতু আবারও নগদান এসে, নগদান কোন সাইডে আছে? ক্রেডিট সাইডে। তাহলে কি ডেবিট সাইডে কি আছে? পাওনাদার। 12 তারিখে নগদান কিছু কোন সাইডে আছে? ক্রেডিট সাইডে, পাওনাদার ডেবিট সাইডে। পাওনাদার হিসাব 10,000 টাকা। এবার তারপরে এটা বলছে 18 তারিখে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক যেহেতু আছে, যেহেতু আমাদের নগদান এখানে আছে, তাহলে আমাদের এই এন্ট্রিটাও পোস্টিং হবে। তো নগদান কোন সাইডে আছে? ক্রেডিট সাইডে। তাহলে ক্রেডিট সাইডে চলে আসবো। ব্যাংক হিসাব 18 তারিখে ব্যাংক হিসাব কত টাকা? 15,000 টাকা।
কেউ না বুঝতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, কিন্তু আমরা প্রত্যেকটা বোঝার জন্য অঙ্ক করে থাকি। তারপরে আর কোথাও কিন্তু আমাদের নগদান নেই, এখানে আমরা অঙ্ক জাবেদা করতে আর একটা এন্ট্রি হয়তো পোস্টিং হয়তো কিন্তু জায়গা না থাকার কারণে আমরা পোস্টিং করিনি, তাহলে আমরা যে কয়টা এন্ট্রি পোস্টিং করেছি সেই কয়টা বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে যেহেতু নগদান কোথাও আর নগদান কোথাও নয় 18 তারিখে পরে, তাহলে আমাদের আর এন্ট্রি পোস্টিং করার দরকার নাই। তাহলে আমরা এখানে এর আগের আমরা খতিয়ানের সবসময় আমি একটা কথা বলে আসছি, ব্যালেন্স সিডি আর ব্যালেন্স বিডি এই দুইটা আমরা অনেকে বুঝি না, যে কোথায় ব্যালেন্স সিডি লিখতে হয় আর কোথায় ব্যালেন্স বিডি লিখতে হয়, এই দুটার ভিতরে যে পার্থক্যটা কি সেটা কিন্তু আমি আজকে এই ক্লাসে বোঝাবো। তাহলে আমরা দেখি, যেটা সোজাসুজি টানবো তাহলে একটু সুন্দর দেখা যাবে। এই সাইডে কি আর কত টাকা আছে? 1,25,000, 1,25,000, 1,25,000। তাহলে আমরা কিন্তু সবসময় দেখবো যে ডেবিট সাইড বেশি না ক্রেডিট সাইড বেশি, আমরা অনুমান করে বোঝা যাচ্ছে যে আমাদের ডেবিট সাইড টাকা বেশি, তাহলে ক্রেডিট সাইডে টাকা কম। কিন্তু কত টাকা কম? এখানে আছে 20,000, 30,000, 40 আর 45,000 টাকা। আমার এখানে কত টাকা শর্ট আছে 45,000 থেকে? তাহলে 45,000, আর এখানে আছে, তো এখানে আছে 1,25,000। তাহলে এখানে আমাদের মার্চের 31 তারিখ। আমরা যখন দেখি নিচে নীতি ব্যালেন্স সিডি শব্দের অর্থ নিচে নীতি অনুযায়ী আমরা এখানে যে টাকাটা বসাবো এখানে আমরা লিখবো ব্যালেন্স সিডি। যে টাকাটা এখানে আসবে, যে টাকাটা এখানে আমরা 1,25,000 টাকা আমরা রাউন্ড ফিগার পাবো, 1,25,000 টাকা। কিন্তু এখানে আমাদের যে টাকাটা কম আছে সেটাই হবে নিচে নীতি। তাহলে এখানে কয় টাকা কম আছে আমাদের? এখানে টাকা কম আছে আমাদের 80,000। তাহলে আমাদের কিন্তু এই 80,000 টাকা কি হলো? ব্যালেন্স সিডি, এটা নিচে নীতি। এইবার এর পরের মাসে অর্থাৎ এর পরের বছরে আমরা যখন অঙ্ক করতে, যদি আমরা মাসে হিসেব করি তাহলে পরের মাসে, এখানে যেহেতু মার্চ আসে আমরা এপ্রিলে, এবার এপ্রিল মাসে চলে যাবো। এখানে লিখবো এপ্রিল মাসের 1 তারিখ। আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি। কয় টাকা? ওই যে 80,000 টাকা। ব্যালেন্স বিডি মানে উপর থেকে আনিত, নিচে নিতে ওর উপর থেকে আনিত। তাহলে আমরা উপর থেকে কত টাকা নিয়ে আসলাম? 80,000 টাকা। এইবার আমাদের এই খতিয়ানটা কমপ্লিট, এবার আমরা দাগ টেনে দিতে পারি। খতিয়ানটা কিন্তু আমাদের কমপ্লিট। তাহলে আমরা এখানে নগদান হিসাবে একটা খতিয়ান শিখতে পারলাম খুব সহজে। আমরা এরপরে আমরা যখন খতিয়ান যদি কোনো হিসাব উল্লেখ থাকে, যদি বলা হয় যে নগদান হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, যদি এটা হিসাব বলা থাকে আমরা সেই হিসাবগুলো করবো। আর যদি বলা হয় যে একটা জাবেদা আছে, আমাদের সৃজনশীল যেহেতু অঙ্ক আসে তখন আমরা খতিয়ান আসলে কিরকম পনেরো খতিয়ান কাকে বলে, প্রথম ক নম্বরে এরকম আসে, খ নম্বরে আসে 5টা এন্ট্রি দেওয়া থাকে, 5টা এন্ট্রি জাবেদা করো। গ নম্বরে বলে জাবেদাগুলোকে, সাধারণ জাবেদাগুলোকে খতিয়ানে লিপিবদ্ধ করো। তা আমরা এখানে যখন আমরা এরকম থাকবে তখন আমরা যেহেতু নগদান হিসাব করলাম তারপর মূলধন হিসাব করতে হবে, তারপর আসবাবপত্র হিসাব। যেহেতু নগদান হিসাব করা আছে, নগদান হিসাব করা লাগবে না, তারপরে ক্রয় হিসাব, তারপর পাওনাদার হিসাব। যদি এরকম থাকে, এরকম বলা থাকে যে সাধারণ জাবেদাগুলো খতিয়ানে লিপিবদ্ধ করো, আর যদি উল্লেখ থাকে মূলধন, নগদান, আসবাবপত্র, দেনাদার, এই কথার কথা এরকম 4টে যদি এন্ট্রি দেওয়া থাকে তাহলে এই এন্ট্রি কয়টা আমরা শুধুমাত্র খতিয়ানে পোস্টিং করব। তাহলে আমরা এখান থেকে আর একটা এন্ট্রি পোস্টিং করি। সাপোজ আমরা মূলধনটাই পোস্টিং করি, যেহেতু মূলধন, আমরা এখানে লিখি মূলধন হিসাব। আজকে আমরা যা করব সব টিচকের মাধ্যমে করব, আগামী ক্লাসে চলমান জেরে আমরা শিখব। ঘর তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। সেরকমভাবে আমরা ডেবিট আর ক্রেডিট লিখে নেব। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। সেম, তাহলে 8 টাকা হয়ে গেল। আর আমরা সবসময় যদি আমাদের অনেক সময় নৈবেদ্যিক এরকম আসে যে চলমান হলো টিচকের খতিয়ানের টিচকের ঘর কয়টি, আমরা অবশ্যই আমরা সবাই জানবো 8টি বললে আমাদের ঠিক আমাদের এরকম প্রশ্ন আসতে পারে 7টি, 8টি, 6টি। চলমান যে ছকের ঘর কয়টি? 7টি। তাহলে যেহেতু আমরা মূলধন হিসাব করছি, তাহলে মূলধন কোথায় আছে আমরা খুঁজি। প্রথম 1 তারিখে কি বলছে? মূলধন হিসাব ক্রেডিট, তাহলে মূলধন কোন সাইডে আছে? ক্রেডিট সাইডে আছে।
তাহলে মূলধন, তাহলে আমরা ক্রেডিট সাইডে চলে আসবো। কি লিখবো? ক্রেডিট সাইডে মার্চের 1 তারিখ নগদান হিসাব, নগদান হিসাব কয় টাকা? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। তাহলে কিন্তু আমরা এখানে এবার আমরা দেখি আর কোথাও মূলধন আছে কিনা। আমাদের কিন্তু কোথাও কোনো এন্ট্রিতে আর মূলধন নেই। যেহেতু আর কোনো জায়গায় মূলধন নেই, এবার আমরা অনেকে ভাবতে পারি যে খতিয়ান, আমাদের একটা এন্ট্রি পোস্টিং হচ্ছে আর এন্ট্রি নেই, তাহলে আমরা এবার কিভাবে করবো? এইবার আমাদের সবসময় যে ডেবিট সাইডে টাকার অঙ্ক বেশি হবে তা কিন্তু না, অনেক সময় ক্রেডিট সাইডেও টাকার অঙ্ক বেশি হবে, কিন্তু অনুমান করে আমরা দেখে যেটা বুঝতে পারি। তখন আমরা যখন একটা এন্ট্রি পোস্টিং হবে আর কোনো এন্ট্রি পোস্টিং হবে না, এই যে আমরা ঘর কাটছি, এই কয় টাকা? 1 লক্ষ টাকা। এখানে আমাদের কোনো কিছু নাই, তাহলে আমাদের মার্চের 1 তারিখ, মার্চের 31, মার্চের 30 তারিখে ব্যালেন্স, ব্যালেন্স সিডি নিচে নীতি, ওই যে নিচে নীতি আমি কিন্তু এর আগে বলি, ব্যালেন্স সিডি শব্দ নিচে নীতি কয় টাকা? 1 লক্ষ টাকা। যেহেতু কোনো টাকা নেই, তাহলে এখানে নিচে নীতি থেকে হলো নিচে নীতি 1 লক্ষ টাকা। তাহলে সরাসরি কত আসবে? তাহলে 1 লাখ টাকা হয়ে গেল, 1 লক্ষ টাকা হয়ে গেল। এবার যেহেতু এখানে আমরা ব্যালেন্স সিডি হয়, তাহলে পরের পরের মাসে যে এখানে আসবে মার্চের, সরি এপ্রিল মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি উপর থেকে আনিত কয় টাকা? ওই 1 লক্ষ টাকা। তাহলে খতিয়ান করার কি নিয়ম আমরা কিন্তু সবাই ক্লিয়ার। এটা কিন্তু আমাদের আরেকটা খতিয়ান তৈরি হয়ে গেল। যেহেতু আমাদের আর কোনো এন্ট্রি না থাকে, আমরা এইভাবে পোস্টিং করতে পারি একদম খুব সহজে। কিভাবে খতিয়ান তৈরি করবো আমাদের কিন্তু আজকে ক্লাসে কিছুটা হলে আমাদের আয়ত্তে আসবে। আমরা আজকে ক্লাসটা তারা মনোযোগ দিয়ে দেখবে, অবশ্যই কিছুটা হলে আয়ত্তে আসবে। আমরা আগামী ক্লাসে এই খতিয়ানের এই চলমান জেরছক নিয়ে আরও আরেকটা নতুন অঙ্ক নিয়ে আমরা আবার আসবো। খতিয়ানের সৃজনশীল নিয়ে চলমান জেরছক অঙ্ক আসছে খুব শীঘ্রই। তো ধন্যবাদ সকলকে। আজকের ক্লাস এই পর্যন্ত। সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।